কট বা টান করা থাকে ওই স্প্রিংয়ে আমাদের যে ভেলোসিটি অফ ওয়েভ কত হয় সেটা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আতঙ্কিত করে লাস্ট ক্লাসে এখানে শেষ করছিলাম কি স্যার জি e equals to root over tau divided by mu. So এই টাউটা হচ্ছে টেনশন ইন দ্য স্প্রিং, টেনশন ইন দ্য স্প্রিং and mu mass per unit length. এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি ইন এ স্প্রিং। একটা স্প্রিং যদি আমরা টান করে বেঁধে রাখি সেখানে যে ওয়েভ ভেলোসিটিটা হবে v equals to root over tau divided by mu হবে। আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ওয়েভটা যখন ট্রাভেল করতেছে, ওয়েভ কি একটা এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কথা না? খেয়াল করেন, আমরা যখন একটা ওয়েভের ফার্স্ট লেকচারটা পড়েছিলাম ওখানে আমি কি বলেছিলাম যে মিডিয়ামের পার্টিকেলগুলো তাদের জায়গা থেকে সরবে না, কিন্তু এনার্জি মিডিয়ামের এক প্লেস থেকে আরেক প্লেসে প্রপাগেট করবে, এটাই তো ওয়েভ। তাহলে এখন আমার এনার্জি যদি যায় পার ইউনিট টাইমে যে এনার্জি যাবে সেটা কি পাওয়ার না? তাহলে পার ইউনিট টাইমে যে পাওয়ারটা এখান দিয়ে যাবে সেই পাওয়ারের ইকুয়েশনটা দিয়ে আমরা আজকে শুরু করব অ্যাকচুয়ালি। Power of a wave traveling a string. একটা স্ট্রিং বা সুতার মধ্যে দিয়ে যদি ওয়েভটা ট্রাভেল করে ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আপনার পাওয়ারটা কত হবে? আমরা ডেরিভেশনে যাচ্ছি না, কারণ ডেরিভেশন একটা বিসি ডেরিভেশন, ওই বিসি ডেরিভেশন পাওয়ার কোনো যৌক্তিকতা নাই। সো ই এভারেজ, এভারেজ যে পাওয়ারটা আসবে সেটা আসবে হাফ মিউ p omega square y square, mu p omega square and y square. This is the equation for power. P average equals to half mu v omega square y square. So mu কি সেটা আমরা জানি, mu mass per unit length, v হচ্ছে velocity of the wave in the string, ওমেগা টা কি মনে আছে? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, angular frequency or twice pi f, and ym এটা কি? amplitude, maximum displacement from equilibrium or amplitude of the wave. তাহলে এই হচ্ছে এভারেজ পাওয়ার। আপনাদেরকে এই ইকুয়েশনটা একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে। এটা ডেরিভেশন নিয়ে ট্রান্সফার করব না, এটা ডিফারেন্সিয়েশন করে করা যায় অ্যাকচুয়ালি। বইয়ে দেওয়া আছে ডেরিভেশন, কারো আগ্রহ থাকলে করতে পারেন, প্লিজ আগ্রহ করে দিবেন, না বুঝলে আবার কিছু বইলেন না, না বুঝলে ছেড়ে দিবেন। ওকে, আসেন আমি একটু বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি কোথায় এটা আছে। এই এনার্জি এন্ড পাওয়ার এটা আছে হচ্ছে পেজ নাম্বার 454 এ, এই অংশটুকু আছে পেজ নাম্বার 454। আপনাদের যে স্লাইডটা বইটা আমি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই বইয়ের পেজ নাম্বার 454 এ এখানে পুরো ডেরিভেশনটা করে দেওয়া আছে। স্যার শুধু আপনার লেকচারে ফলো করে এটা তো বললাম স্যার আমাদের সিটিটা নিচে নিচে এখন দিন দেখে দিন। ওকে দেখেন, আমি তো বলছি আপনাদেরকে যে বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো এত সুন্দর ল্যাঙ্গুয়েজ, পড়তে একটু আপনাদের ভালো লাগে, এই জন্য আপনারা বই পড়েন। স্যার এখন আমরা ওয়ার্ড হিসাবে করতে পারি। চলেন আমরা একটা ম্যাথ করি। এই যে দুটো কনসেপ্ট আমরা পড়তেছি, ভেলোসিটি এন্ড হচ্ছে পাওয়ার, এই দুটো রিলেটেড
ম্যাথমেটিক্যাল প্রবলেম কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখব। এটা তোলা হয়ে গেছে না সবার? জি স্যার। আমি মুছে দিচ্ছি। বলে দেই এই যে পাওয়ারের যে ইকুয়েশনটা আছে না, এই পাওয়ার ইকুয়েশন আমি সবসময় লিখতে দিই, কারণ এটা মনে থাকে না মানুষজনের। সো পরীক্ষাটা আমরা একদম কম আইদার হচ্ছে ক্লাস টেস্টে দিব অথবা ফাইনাল পরীক্ষায় দিব যে পাওয়ারের ইকুয়েশন লিখেন এবং এই রিলেভেন্ট ম্যাথ করেন। চলেন আমি একটা ম্যাথ করাই আপনাদেরকে। ম্যাথটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 455 এর ম্যাথ, পেজ 455। কোশ্চেন নাম্বার হচ্ছে sample problem 16.03, sample problem 16.03। এটা হচ্ছে আপনার velocity and power along a string related math। তাহলে চলেন আমরা ম্যাথ কোশ্চেনটা প্রতি কোশ্চেনগুলো সলভ করি। A string has linear density mu equals 525 gram per meter and is under tension tau equals 45 newton। না আপনার একটা স্ট্রিং এর লিনিয়ার ডেনসিটি দেওয়া আছে mu equals to 525 gram per meter and is under tension tau equals to 45 newton। We send a sinusoidal wave with frequency f equals 120 hertz and amplitude Ym equals 8.5 millimeter along the string। At what average rate does the wave transport energy? ওকে, খেয়াল করুন আমরা একটু কোশ্চেনটা পড়ি, কোশ্চেন পড়ে আমরা অ্যানসার করব। দেখেন কোশ্চেনটা কি? A string has linear density mu equals to 525 gram per meter। লিনিয়ার ডেনসিটি মানে অ্যাকচুয়ালি ডেনসিটি তো মানে তো আমরা সাধারণত বুঝি মানে মাস ডিভাইডেড বাই ভলিউম হয়ে যায় ডেনসিটি, কিন্তু এইখানে যখন বলা হচ্ছে লিনিয়ার ডেনসিটি এর মানে হচ্ছে মাস বাই লেন্থ। লিনিয়ার ডেনসিটি শুধু ডেনসিটি যদি বলা হতো দ্যাট মিন্স মাস ডিভাইডেড বাই ভলিউম, কিন্তু যখন বলছি লিনিয়ার ডেনসিটি দ্যাট মিন্স মাস ডিভাইডেড বাই লেন্থ। আর মাস ডিভাইডেড বাই লেন্থ মানে কি পার ইউনিট লেন্থ না? তাহলে আমাদের এখানে পার ইউনিট লেন্থ যেটা সেটা দেওয়া আছে 525 গ্রাম পার মিটার and is under tension tau equals to 45 newton। তাহলে এই স্ট্রিংটায় কতটুকু টেনশন দেওয়া আছে সেটাও দেওয়া আছে। একটু সিম্পলি যদি আমরা এইভাবে চিন্তা করি, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে গিটারের যে স্ট্রিং সেটার एग्जांपल দিচ্ছিলাম, যে গিটারের একটা স্ট্রিং আপনি দুই পাশে যখন টট বা টান টান করে রাখতেছেন ওইটার মধ্যে একটু টান দিলে টুংটাং আওয়াজ হচ্ছে। সো তাহলে আমাদের এই স্ট্রিংটাতে টেনশন ক্রিয়েট করা আছে 45 নিউটন।
we send a sinusoidal wave with frequency f equals to 120 hertz তার মানে সেকেন্ডে কাঁপবে 120 হার্টজে 120 টাইমস সেকেন্ডে সে কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলন দিবে পূর্ণ স্পন্দন দিবে এন্ড অ্যামপ্লিটিউডটা দেখেন 8.5 মিলিমিটার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন গিটারের যে স্ট্রিং আপনি চাইলে কি খুব বেশি এদিক ওদিক হয় অত্যন্ত অল্প পরিমাণ কাঁপে না তাহলে অল্প পরিমাণ কাঁপলে 8.5 মিটার একেবারে খুব কমও না 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার তার মানে 8.5 মিলিমিটার যদি অ্যামপ্লিটিউড হয় সে কিন্তু উপরেও 8.5 মিলিমিটার যাচ্ছে নিচেও 8.5 মিলিমিটার যাচ্ছে গিটারের দুটো তারের মাঝখানে কিন্তু এত গ্যাপও থাকে না অ্যাকচুয়ালি গিটারের দুটো তারের মাঝে গ্যাপটা কি খুব কম হয় না সো এই কারণেই দেখেন অ্যামপ্লিটিউডটা খুবই কম at what average rate does the wave transport energy খেয়াল করেন at what average rate does the wave transport energy তাহলে rate of energy টা কি পাওয়ার না rate of energy টা কি পাওয়ার তার মানে এখানে আমাকে পাওয়ারটা ফাইন্ড আউট করতে বলছে তাহলে যদি পাওয়ারটা ফাইন্ড আউট করতে বলে সলভ যদি করতে যাই আমরা প্রথমে পাওয়ারের ইকুয়েশনটা তাহলে লিখব p average equals to half mu v omega square ym square না একটু আগে লিখলাম দেখেন তো ম্যাচ করেন ইকুয়েশন ঠিক আছে কিনা দেখেন আমার তো ইকুয়েশন মুখস্থ থাকবে না আপনাদের মুখস্থ রাখতে হবে আমার মুখস্থ করার দিন শেষ কিন্তু আপনাকে এখন মুখস্থ রাখতে হবে তাহলে ইকুয়েশন যেটা সেটা হচ্ছে হাফ mu v omega square এর হচ্ছে y স্কয়ার এখন প্রথম কাজ হচ্ছে ভ্যালুগুলো যে ম্যাগনিটিউডগুলো আছে এগুলা আমাদের বসিয়ে নিতে হবে প্রথম কাজ হচ্ছে মিউ এর ভ্যালুটা কি দেওয়া আছে না আমাদের এখানে মিউ এর ভ্যালুটা কি দেওয়া সো হোয়াট ইজ দ্য ভ্যালু ফর মিউ মিউ ইকুয়ালস টু 525 গ্রাম পার মিটার তাহলে গ্রামটাকে কিলোগ্রাম করে নিতে হবে আমি যদি এসআই ইউনিটে কনভার্ট করতে চাই গ্রামটাকে কি করতে হবে কিলোগ্রাম করতে হবে তাহলে গ্রামটাকে কিলোগ্রাম করার জন্য obviously আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিব তাহলে কিলোগ্রাম পার মিটার হয়ে গেল তাহলে 0.525 কিলোগ্রাম পার মিটার এখন এই মিউটা যখন এসআই ইউনিটে বের হয়ে আসতেছে তখন এখান থেকে আমরা velocity of the wave v equals tau divided by mu পেয়ে যাব তাহলে tau হচ্ছে 45 নিউটন and mu equals 0.525 তাহলে ভিটা আসবে আমাদের মিটার পার সেকেন্ডে সো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ v v এর মানটা কত একটু বলেন ক্যালকুলেট করে √45 divided by 0.525 Okay, তাহলে 9.258 মিটার পার সেকেন্ড দ্যাট ইজ দ্য ভেলোসিটি ওয়েভের ভেলোসিটি এটা এখন ভেলোসিটি জানি মিউ জানি যে মিউ কি দুটাই জানি আমরা কি f জানি না f হচ্ছে 120 হার্টজ তাহলে f 120 হার্টজ হলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই f ওমেগা ইকুয়ালস টু 2 পাই f রেডিয়ান পার সেকেন্ড তাহলে 2 পাই ইনটু 120 রেডিয়ান পার সেকেন্ড তাহলে 240 পাই রেডিয়ান পার সেকেন্ড and ym that is equals to 8.5 মিলিমিটার তাহলে আমাদের মিলিমিটার থেকে এটাকে মিটারে কনভার্ট করতে চাইলে 8.5 into 10 power minus 3 মিটার সো 1000 মিলিমিটারে কি হবে 1 মিটার হয় দেখেন 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটারে 1 মিটার তাহলে 10 গুণন 100 কত হয় 1000 হয় না তার মানে আমরা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে চাইলে একটা 10 পাওয়ার মাইনাস 3 এখানে নিয়ে আসতে হবে ওকে এখন তাহলে দেখেন আমরা p এভারেজটা ক্যালকুলেট করে ফেলবো
হাফ ইনটু মিউ কত, মিউ হচ্ছে 0.525, ভি হচ্ছে 9.258 ইনটু ওমেগা স্কয়ার 240 পাই স্কয়ার ইনটু 8.5 ইনটু 10 পাওয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে পি এভারেজ, এবার পাওয়ারটার ইউনিট কি ওয়াট না, পাওয়ার ইউনিট কি হবে ওয়াট হবে। আচ্ছা তাহলে আলটিমেটলি পি এভারেজ কত আসে বের করেন, ক্যালকুলেট করেন এবং বের করেন। হোয়াট ইজ পি এভারেজ? জি ভাইয়া 99.81। ওকে ক্যালকুলেশন চেক করেন একটু, মানে আমি আপনাদের ক্যালকুলেশনের উপরে ভরসা রেখে অ্যান্সার লিখে দিলাম। ওকে ফাইন। চলেন এখন আবার একটু ডেরাইভেশন, সো একটু মোটিভেশন দিয়ে নিই আপনাদেরকে, why we need to do derivations। দিন শেষে তো হবেন সিএসসি গ্রাজুয়েট, অ্যালগরিদম শিখতে হবে। সো আপনাদের মূল ইস্যুটা হচ্ছে অ্যালগরিদম বোঝা, ফ্লোচার্ট বোঝা, লজিক গুলোকে ডেভেলপ করতে শেখা। সো আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে সূত্র দিবেন ম্যাথ করব, এই সূত্র কোথা থেকে আসলে বুঝে কি হবে। এখন আপনি যখন সিএসসি তে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে যাবেন তখন আপনাকে কেউ সূত্র দিবে না, সূত্রটা আপনাকে ডেভেলপ করতে হবে। তো সূত্র ডেভেলপ কখন আপনি করতে পারবেন, যখন সূত্রটা কিভাবে তৈরি হলো সেটা আপনি জানবেন। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আপনাদেরকে এখন আমি অ্যাকচুয়ালি আরেকটা ডেরাইভেশনে নিয়ে যাব যে এখানে লজিকটা কিভাবে কাজ করে। চলেন আমরা এখন যেটা করব এটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ। সো আমি কিছু জিনিসপত্র বইপত্র ছাড়া এমনিতে পড়াবো, তারপর বইয়ের ইকুয়েশনগুলো আমি লিখে দেখাবো। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ সুপারপজিশন। সুপারপজিশন মানে হচ্ছে একটার উপরে আরেকটা পড়ে যাওয়া। ধরেন কোথাও একটা ওয়েভ অলরেডি আছে, সেই ওয়েভের সঙ্গে আরেকটা ওয়েভ অ্যাড হচ্ছে। এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল আপনি চিল্লাচ্ছেন, আপনার সঙ্গে আরেকজন চিল্লানো শুরু করবে, এটা হচ্ছে সুপারপজিশন। সো বা আপনি গান গাওয়া শুরু করলেন, যে আমার খুব গান গাইতে ইচ্ছা করতেছে, আপনি গান গাওয়া শুরু করলেন, হ্যাঁ বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন, আপনার সঙ্গে আরেকজন বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন, এটাকে বলা হয় ক্যাকোফনি। মানে যখন এরকম হয় কতগুলা সাউন্ডের মধ্যে ফ্রিকোয়েন্সির কোনো ম্যাচ নাই, কেউ কেউ লাগে, এবং এটা হয় বাজারে। আমরা বলি না মাঝে মধ্যে মাছের বাজার, কেন মাছের বাজার বলি, কারণ এটা মাথায় স্ট্রেস দেয়। কেন স্ট্রেস দেয়, কারণ একটা সাউন্ডের সঙ্গে আরেকটা সাউন্ডের ফ্রিকোয়েন্সির কোনো মিল নাই, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিগুলো মিলে যায় তখন ওটাকে আমরা বলি অর্কেস্ট্রা। আপনারা অর্কেস্ট্রা নাম শুনছেন, অর্কেস্ট্রা শুনছেন যে অনেক মিউজিশিয়ান একসাথে অনেক ইনস্ট্রুমেন্ট প্লে করতেছে, কিন্তু শুনতে খারাপ লাগতেছে না। সো কেন শুনতে খারাপ লাগে না, তার কারণ হচ্ছে ওখানে অনেকগুলো ওয়েভ একটার সঙ্গে আরেকটা সুপার ইম্পোজ করছে, বাট তাদের ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ম্যাচ আছে। আমি কি জিনিসগুলো বুঝাইতে পারতেছি? সো তাহলে আমরা এখন অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে ওয়েভের জন্য ওয়েভ কিভাবে ইন্টারফেয়ার করে সেটা দেখব। মানে একটা ওয়েভের সঙ্গে আরেকটা ওয়েভ যখন চলে আসবে তখন সেটাকে কি বলা হবে, সুপারপজিশন। সো আমরা আগে সুপারপজিশনটাকে ডিফাইন করি। So what is superposition of wave? Superposition
of waves. আমি একটু ডায়াগ্রামেটিক্যালি আগে আপনাদেরকে দেখাই। লেটস সে আপনার এখানে কোন একটা ওয়েভ আছে, এটা একটা ওয়েভ। এই ওয়েভের সঙ্গে আরেকটা ওয়েভ চলে আসবে এখানে একই জায়গায়, লাইক দিস। দিস ইজ কল্ড সুপারপজিশন। ধরেন যদি একই সাথে একই স্পেস বা একই জায়গায় মাল্টিপল ওয়েভ চলে আসে, তাহলে সেটাকে কি বলা হয়? সুপারপজিশন বলা হয়, সুপারপজিশন অফ ওয়েভ বলা হয়। তাহলে দেখেন আমরা ডিফাইন করব কিভাবে? if two or more waves are superimposed or position or overlap in the same space, then this phenomenon is called superposition of wave. ওকে, তাহলে যদি দুইটা বা দুইয়ের বেশি ওয়েভ সুপারইম্পোজ পায় আর পজিশন হয় কোন একটা স্পেসে অথবা ওভারল্যাপ করে, তাহলে এই ঘটনাটাকে কি বলা হয়? সুপারপজিশন অফ ওয়েভ বলা হয়। লেটস সে আমাদের এখানকার এই যে ব্ল্যাক কালারের যে ওয়েভটা, এই ওয়েভের ইকুয়েশন y1 x, t। দেখেন একটা ওয়েভে আমার ভ্যারিয়েবল বা চলক হচ্ছে দুটো, একটা হচ্ছে তার স্পেস কোথায় আছে x, আর একটা হচ্ছে কোন সময় আমি দেখতেছি t। তাহলে y x t এটা হচ্ছে আমার যে কোনো একটা ওয়েভের ওয়েভ ইকুয়েশন। এখন এখানে তাহলে ব্লু কালারের যে ওয়েভটা আছে এটা হচ্ছে তাহলে y2 x, t। এখন আমি যদি এই দুটাকে অ্যাডাপ্ট করি, দুইটা ওয়েভকে অ্যাডাপ্ট করলে আমরা একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো y প্রাইম x, t। সেই রেজাল্টেন্ট ওয়েভটা হচ্ছে y1 x, t প্লাস y2 x, t। আমার এখানে কয়টা ওয়েভ আছে? দুইটা ওয়েভ আছে। তাহলে দুইটা ওয়েভ থাকলে দুইটা ওয়েভের দুইটা ওয়েভ ইকুয়েশন আছে। তাহলে লেটস সে কোন একটা পার্টিকুলার মোমেন্টে আমি যদি এইখানে আসি, এই যে এই পয়েন্টে আসি, এই পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি অসিলেশন আছে দুইটা ওয়েভের জন্য, দুইটা। একটা হচ্ছে এই যে ব্ল্যাক, এই ওয়েভটা এই পার্টিকেলটাকে অসিলেট করতে যাবে নিচে, ব্লু ওয়েভটা অসিলেট করতে যাবে কি উপরে। এই দুইটা রেজাল্টেন্ট বা যোগফল থেকে আমি এই পার্টিকেলটার অসিলেশন পাবো। তাহলে আমি যে কোনো পার্টিকেলের রেজাল্টেন্ট যে অসিলেশন যোগফলটা যেটা হবে y prime xt equals to y1 xt plus y2 xt। বুঝে গেছে? আমি একটু অন্যভাবে কথাটা বলি। ধরেন একটা দোলনা দুলানো হচ্ছে। এখন দোলনা একজন না দুলে যদি দুইজন বা তিনজন দুলায়, গল্পটা কিরকম হবে? দেখা যাবে কোনো কোনো সময় দুইজনে একসাথে ধাক্কা দিচ্ছে, তখন কি দোলনার অ্যামপ্লিটিউডটা বড় হয়ে যাবে না? আবার কখনো কখনো দেখা যাবে দুইটাই দাঁড়ায় আছে, দিব না ধাক্কা, তো দোলনা আসছে ধাক্কা দিচ্ছে না। আবার এরকমও তো হইতে পারে একজন এদিক থেকে ধাক্কা দিচ্ছে, আরেকজন তারা ওই দিকে চলে গেল, তো এদিক থেকে ধাক্কা দেয়, আমি এই দিক থেকে ধাক্কা দিই। এখন একই সাথে যদি দুইজন দুই দিক থেকে ধাক্কা মারে, তখন দোলনা আর দুলবে না। সো যে বেচারা বা বেচারি দোলনায় বসছে তার হচ্ছে জান যায় যায় অবস্থা, সব পিছল করছে। সো ওয়েভের মূল ইস্যুটা এরকম, কোন একটা স্পেসে যদি মাল্টিপল ওয়েভ থাকে, এই ওয়েভ দুটো রেজাল্টেন্ট বা যোগফল আকারে পার্টিকেলগুলো বিহেভ করে।
কথা কি বোঝা যাচ্ছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে একটা ওয়েভ ইকুয়েশন নিয়েছি, এখানে একটা ওয়েভ ইকুয়েশন নিয়েছি। আমরা দুটো ভিন্ন ওয়েভ ইকুয়েশন নিব, তাদের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ সব সেম রাখবো, শুধুমাত্র তাদের ফেজ চেঞ্জ করে দেব। যে একজন যে ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, আরেকজন একটু ভিন্ন ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। একটু বুঝাই ফেজ অ্যাঙ্গেল মানে আসলে কি, ওয়েভের বেলায় হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল। ধরেন আমার এইগুলা হচ্ছে ওয়েভের জন্য পার্টিকেল, এটা একটা ওয়েভ, আবার এখানে ওয়েভের জন্য পার্টিকেল উনারা, এটা আরেকটা ওয়েভ। এখন আমি যদি গল্পটা এরকম হয়, এই ওয়েভটাকে এই মুহূর্তে তৈরি করলাম, এই ওয়েভটা স্টার্ট করছে ইনস্ট্যান্টানিয়াসলি, তাৎক্ষণিকভাবে এই ওয়েভটা শুরু করলাম না, এই ওয়েভ শুরু করছে একটু পরে। এখন আমি যেহেতু সোর্স অফ এনার্জি, এখানে যে এনার্জি দিব এখানেও সেম এনার্জি দিব, তাহলে অ্যামপ্লিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, ওয়েভলেন্থও সেম, কারণ মিডিয়াম একই আছে। বাট এই ওয়েভটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে এই ওয়েভটা শুরু হয়েছে, তাহলে এখানে টাইমে যখন গ্যাপ পড়ে তখন কি একটা ফেজও ডিফারেন্স হয়ে যাবে না? তাহলে অ্যাঙ্গেলে একটা গ্যাপ তৈরি হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি টাইমের সাথে ডেল্টার যে গ্যাপ তৈরি হয় এটা কোথায় পড়ছিলাম? পিরিয়ডিক মোশনে আমি দেখাইছিলাম না আপনাদেরকে যে ইনিশিয়াল ফেজ বা ফেজ কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে যদি আমি নিজেই একই সোর্স থেকে দুটো ওয়েভ তৈরি হচ্ছে, কিন্তু একটা ওয়েভ তৈরি হলো আগে আর একটা ওয়েভ তৈরি হলো একটু ফেজ ডিফারেন্সে, তাহলে এই দুটো রেজাল্টেন্ট বা যোগফল কিরকম হবে সেটা আমরা এখন একটু দেখব। ক্লিয়ার? চলো ম্যাথমেটিক্যালি দেখার আগে আমরা একটু যেটা করব গ্রাফিক্যালি দেখব। এই সুপারপজিশনে যদি আমাদের অ্যাকচুয়ালি সেম অ্যামপ্লিটিউড, সেম ফ্রিকোয়েন্সির দুটো ওয়েভ একসাথে চলে আসে, তখন তাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্সের বাংলা হচ্ছে ব্যতিচার। যেটা আসলে তরঙ্গের অত্যাচার বা নির্যাতন। সিম্পল, মনে রাখাটা সহজ। ব্যতিচার কি? তরঙ্গের অত্যাচার। এক তরঙ্গ আরেক তরঙ্গকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, এটাই ব্যতিচার। তাহলে আমার যদি দুটো ওয়েভ থাকে, এই ওয়েভ দুটো একটা আরেকটাকে অত্যাচার নির্যাতন আবার কেমনে করে? এটা কেমনে সম্ভব? খুবই সম্ভব। দেখেন আবার এখানে ধরেন কোন একটা ওয়েভ আছে অলরেডি, দিস ইজ ওয়ান ওয়েভ, এটা একটা ওয়েভ। তাহলে এই ওয়েভের জন্য কিছু কিছু জায়গায় পার্টিকেলগুলা, এই যে এই পার্টিকেলগুলা এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, তাহলে যে সব জায়গায় অ্যামপ্লিটিউডে আছে ওইখানকার পার্টিকেলগুলা কি সর্বোচ্চ এনার্জি নিয়ে আসে না? এখন আপনার ধরে নিলাম এটার জন্য যে ওয়েভ ইকুয়েশন y1 x, t ইকুয়ালস টু, আমরা ওয়েভ ইকুয়েশন কিভাবে লিখছি? ym sin kx minus omega t লিখছি না? ym sin kx minus omega t এটা লিখছি প্রথমটার জন্য। এবার দ্বিতীয় আরেকটা ওয়েভ সে জেনারেটেড হইলো, কিন্তু একটু পরে থেকে এখান থেকে জেনারেটেড হইলো। তো যখন একটু পরে থেকে জেনারেটেড হবে, এখন একটু গল্প কাহিনী দেখি। এইবার কিন্তু আর এই পার্টিকেলটা এখন আর ম্যাক্সিমাম হচ্ছে না, এখন ম্যাক্সিমাম হবে এই পার্টিকেলটা। খেয়াল করেন এই পার্টিকেলটা সে দুইটা এনার্জি একসাথে পাচ্ছে না, তাহলে দুইটা এনার্জি একসাথে পেলে ওর অ্যামপ্লিটিউডটা এখানে কি অনেক বেড়ে যাবে। সিমিলারলি এখানকার পার্টিকেলটার অ্যামপ্লিটিউড এইদিকে এসে কি অনেক বেড়ে যাবে না? তাহলে এই যে দুটো ওয়েভ অ্যাড আপ হলো, একটাকে এখন নির্যাতিত করতেছে। যেখানে পার্টিকেলগুলোর বিহেভিয়ার একরকম ছিল, সেই পার্টিকেল বা কণাগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন আরো কিছু ইন্টারেস্টিং জায়গা আছে, সেই ইন্টারেস্টিং জায়গা দেখেন। সে ফর এক্সাম্পল এই জায়গাটায়
এই কণাটা আগে মনের সুখে পজিটিভলি আন্দোলিত হচ্ছিল, ওর জীবনে সুখ আর সুখ, আমি পজিটিভ দিকে দুলতেছি। এখন এই নিচের তরঙ্গ এসে যে দাঁড়া তোকে দোলাচ্ছি, এই যে ও নিচের দিকে টান দিল, বেচারা এখন আর দুলতে পারে না। ওই যে বললাম না, দোলনার একদিক থেকে দুলাচ্ছিল, আরেক দিক থেকে এসে বললো তুই দুলাবি, আমি দুলি, উল্টা দিক থেকে দুলাচ্ছে। তাহলে এই যে পার্টিকেল বা কণা নির্যাতিত না, এখন নিষ্পেষিত। সো এই যে নির্যাতিত কণা, তার এইখানে অ্যামপ্লিটিউড ছিল, সরি ডিসপ্লেসমেন্ট ছিল, এখন তার ডিসপ্লেসমেন্টই জিরো করে ফেলছে। সো যখন মাল্টিপল পার্টিকেল বা মাল্টিপল ওয়েভ একই স্পেসে চলে আসবে, তখন যে পার্টিকেল বা কণাগুলি আছে এক একজনের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। যেখানে ম্যাক্সিমাম পাওয়ার কথা ছিল সেখানে ম্যাক্সিমাম পাবো না, যেখানে মিনিমাম পাওয়ার কথা ছিল সেখানে মিনিমাম পাবো না। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। এখন এখানে দুই ধরনের ইন্টারফিয়ারেন্স হয়, খেয়াল করেন। এই যে জায়গায় ওয়েভ দুটো অ্যাড আপ হয়ে গেছে, ওয়েভ দুটোই অ্যাড আপ হয়ে পার্টিকেলটা আমাদের যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা বেড়ে গেছে, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে পার্টিকেলটা দুটো ওয়েভ এনার্জি একসাথে পায়, একই সময়ে পায়, ফলস্বরূপ তার ডিসপ্লেসমেন্ট অনেক বাড়ে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, যেটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে দেখেন, এই পয়েন্টটায় কি হচ্ছে, আমার শুরুতে যখন শুধু ব্ল্যাক ওয়েভ ছিল, পার্টিকেলটা একটা আন্দোলন এইখানে দিচ্ছিল, কিন্তু যেই ব্লু ওয়েভটা আসছে এই পার্টিকেলের উপরে দুই দিক থেকে আন্দোলন আসার কারণে ও এখন কি জাস্ট নাই হয়ে গেছে না? তাহলে এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমাদের এই ব্যতিচার বা অত্যাচার দুই রকম, একটা হচ্ছে এই পয়েন্টে তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার। আর এই পয়েন্টে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা? সো তাহলে গঠনমূলক ব্যতিচার হলো ধরুন দুইজন চিল্লাচ্ছেন, দুইজনই চিল্লাচ্ছেন আরাম করে, ধ্বংসাত্মক হচ্ছে দুইটার গলা চিপে ধরছে, কারো গলা দিয়ে আর সাউন্ড বের হচ্ছে না, এটা ধ্বংসাত্মক। আর গঠনমূলক হচ্ছে কেউ কারো গলা চাপেন না, ইচ্ছা মতো চিল্লাচ্ছে। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য, দশা পার্থক্য কিরকম হয় সেগুলো আগে ম্যাথমেটিক্যালি গ্রাফ এঁকে ডেভেলপ করব, তারপর ইকুয়েশন ডেভেলপ করব। আগে যে জিনিসটা ইজিলি বোঝা যায় সেটা করি। আচ্ছা, মোর অর লেস পাথ ডিফারেন্স এন্ড ফেজ ডিফারেন্স, এইটার একটা আইডিয়া আমি আপনাদেরকে আগেই দিছিলাম। ডেল্টা থেকে কিভাবে, ডেল্টা ছিল কি ফেজ, ওখান থেকে কিভাবে এক্স আনা যায় সেটা আমরা পড়ছিলাম না, ডেল্টার সঙ্গে এক্স এর রিলেশনশিপ। আবার একটু দেখাই হোয়াট ইজ ফেজ ডিফারেন্স এন্ড হোয়াট ইজ পাথ ডিফারেন্স। চলেন আবার বুঝি। দেখেন এই যে কলামটা আছে, এখানে পার্টিকেল আছে 1 2 3 4 5 6 7 8, নাইস, 8টা পার্টিকেল বা কণা আছে। তাহলে আমার এইখানে যদি একটা কমপ্লিট ওয়েভলেন্থ তৈরি হয়, ভাইয়াকে দিয়ে শুরু হবে, ওই ভাইয়াকে দিয়ে শেষ হবে, তাহলে এখান থেকে একটা ওয়েভ জেনারেটেড হয়ে গেল। এখন দেখেন আমার ধরেন এখানে টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে ইন 2 সেকেন্ড এনার্জি এখান থেকে একদম শেষের ভাইয়ের কাছে পৌঁছাবে। এবং সবচেয়ে পারফেক্ট एग्जांपल হচ্ছে আমি যদি এখন বলি ভাইয়া খাতাটা পাস করতে শুরু করেন, এটাই एग्जांपल। ভাইয়াকে হাত পিছনে নেবে, হাত সামনে আনবে। ধরেন আমি এখানে কিছু খাতা রাখলাম, একটার পর একটা ভাইয়াকে পাস করতেছি, বললাম এটা পিছনে পাস করে দেন। ভাইয়ার বিহেভিয়ার কি হবে? ভাই এইভাবে বসে আছে, খাতা দিল, আবার খাতা দিল, দেখেন কি একটা পিরিয়ডিক মোশন তৈরি হয়ে গেছে না? তার উনি কি জায়গা বদল করতেছেন?
তাহলে উনি পিরিয়ডিক মোশনের মাধ্যমে এনার্জি কোথায় পাঠাচ্ছেন? পিছনে। ওই ভাই আবার পিছনে পাঠাচ্ছেন, ওই ভাই আবার পিছনে পাঠাচ্ছেন। তাহলে প্রথম খাতা এখান থেকে শেষ পর্যন্ত যেতে সময় লাগবে 2 সেকেন্ড। তাহলে এই 2 সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড। কথা বোঝা গেছে? এইবার 2 সেকেন্ডে তাহলে খাতাটা কত দ্রুত গেছে? এটা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে কত সেকেন্ডে একটা কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ অসিলেশন। আর ওই সময়ে ওয়েভটা কত দূর চলে গেছে সেটা কি? ওয়েভলেন্থ। এখন দেখেন ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স এখান থেকে আসবে। ভাইয়ার ফেজ যদি 0 হয়, ওই যে পিছনে ভাইয়ার ফেজ হবে 2 পাই রেডিয়ান। কারণ একটা কমপ্লিট ওয়েভে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি হয় না। তাহলে 0 2 পাই রেডিয়ান। তাহলে মাঝখানের কারোর জন্য কত হবে? পাই রেডিয়ান হবে। আরো মাঝখানে চলে আসলে কি হবে? পাই বাই 2 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান। তাহলে আমরা কি ইজিলি কত ডিসটেন্সে ওয়েভটা থাকলে আমার অ্যাঙ্গুলার সেপারেশন কত হবে বা ফেজ কত হবে সেটা নির্ণয় করতে পারি। মনে করতেছে জিনিসগুলো এখন? তাহলে চলেন আমরা আস্তে আস্তে ডেভেলপ করি। ওকে, এটা একটা সিঙ্গেল ওয়েভ, এটা প্রথম ওয়েভটা। এখন দ্বিতীয় ওয়েভটা যদি এখান থেকে স্টার্ট করে, জাস্ট এখান থেকে স্টার্ট করে দ্বিতীয় ওয়েভ, তাহলে এটা কি কনস্ট্রাকটিভ হয়ে গেল না? দেখেন প্রত্যেকটা পয়েন্টেই একটা ওয়েভের সঙ্গে আরেকটা ওয়েভ কি হচ্ছে? অ্যাড আপ হয়ে গেছে। তাহলে এটা কি রকম ইন্টারফারেন্স? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে প্রথমে কোথাও একটা ওয়েভ ছিল, ওই ওয়েভের সাথে সেকেন্ড আরেকটা ওয়েভ যদি একেবারে শুরু থেকে যাত্রা শুরু করে তাহলে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমি আপনাদেরকে একটা एग्जांपल দেব বোঝার সুবিধার্থে। সে ফর एग्जांपल আপনার দুটো ঘন্টা, আপনার কাছে দুটো ঘন্টা আছে এবং প্রত্যেকটা ঘন্টা একই ভাবে কাঁপে। আপনি প্রথম ঘন্টাটা কাঁপাইলেন, টুং টুং শব্দ করে সে প্রত্যেক 1 সেকেন্ড পর পর। তাহলে প্রথম ঘন্টা প্রত্যেক 1 সেকেন্ডে টুং টুং করে। এইবার দ্বিতীয় ঘন্টাটাকে আপনি যদি প্রথম ঘন্টার সঙ্গেই কাঁপান, ও কি প্রতি 1 সেকেন্ড পর পর টুং টুং করতেছে না? দুটো একসাথে মিলে ওই যে এটা হচ্ছে কাঁপ। এখন ধরেন আপনি প্রথম ঘন্টা কাঁপাইছেন, প্রথমবার কাঁপাইছেন, এরপর দ্বিতীয় সেকেন্ডে দ্বিতীয়টা কাঁপাইতে শুরু করলেন, তাও কি সেম টাইমে টুং টুং পাবেন না? কারণ 1 সেকেন্ড পর পর টুং টুং করে। সো প্রথম ঘন্টা আপনার প্রথমে কাঁপাইছেন, ঠিক 1 সেকেন্ড পরে ও যখন আবার কাঁপবে তখন আপনি দ্বিতীয়টা কাঁপানো শুরু করছেন, তাহলে কি সেম টাইমে আপনি সাউন্ড দুটো পাচ্ছেন না? এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, খেয়াল করেন প্রথমটার ক্ষেত্রে এইখানে দুইটা ওয়েভের মধ্যে কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই। তাহলে এখানে পাথ ডিফারেন্স 0, পাথ ডিফারেন্স সমান 0, অ্যাঙ্গেলেও গ্যাপ নাই, ফেজ ডিফারেন্স সমান কত? 0। পাথ ডিফারেন্স মানে পথ পার্থক্য, আর ফেজ ডিফারেন্স মানে কি? দশা পার্থক্য। এইবার খেয়াল করেন প্রথম ওয়েভ জেনারেটেড হওয়ার পরে এখান থেকে যদি দ্বিতীয় ওয়েভ স্টার্ট করি, একটা ওয়েভলেন্থ পরে, তাহলে এখান থেকে এটা কি কনস্ট্রাকটিভই হচ্ছে না? সবগুলা কণা একই ভাবে আন্দোলিত হচ্ছে কিনা? তাহলে এইখানে কত ডিসটেন্সে দ্বিতীয় ওয়েভটা শুরু হইছে? ল্যামডা। তাহলে পাথ ডিফারেন্স কত? ল্যামডা। আর ফেজ ডিফারেন্স কত? 2 পাই। মানে 0 না, 2 পাই রেডিয়ান। একটা ল্যামডায় 2 পাই রেডিয়ান অ্যাঙ্গুলার সেপারেশন তৈরি হয়। সো পাথ ডিফারেন্স ল্যামডা, ফেজ ডিফারেন্স 2 পাই। এইবার আসি থার্ড যে ওয়েভটা আছে, এইখানে আমি দুটো ওয়েভলেন্থ পরে আবার এখান থেকে শুরু করলাম, এই যে এখান থেকে
দুটো ওয়েভলেন্থ পরে শুরু করলাম, তাহলে এখানে কত আসে 2 ল্যামডা, এখানে আছে 2 ল্যামডা, তাহলে পাথ ডিফারেন্স 2 ল্যামডা, path difference 2 lambda and phase difference 4 pi। 2 pi এর পরে কত আসবে 4 pi আসবে। তাহলে দেখেন যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, কন্ডিশন আপনাদেরকে আমি কন্ডিশন লিখতে দিব, কিন্তু কন্ডিশনস ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, path difference 0 lambda 2 lambda এভাবে n lambda, phase difference 0 2 pi 4 pi এভাবে হবে 2n pi। দেখেন 0 এর পরে 2 pi, 2 pi এর পরে 2 into 2 pi মানে 2 pi এর মাল্টিপল 0 2 pi 4 pi, তাহলে কার মাল্টিপল কার গুণিতক 2 pi এর গুণিতক, তাহলে ওই যে দেখেন n into 2 pi, বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা ছিল আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের যে কন্ডিশন বা শর্তগুলো তুলে নেন। ওকে না স্যার তুমি তোর না অপশন এগুলা বইয়ে ডিরেক্টলি দেওয়া নাই, বইয়ে একটু অন্যভাবে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে, তো আমি এইভাবে জাস্ট সহজে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে রাখতেছি। এখন তো হয়নি, ওকে, তাহলে এখন যাব ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে। ডিস্ট্রাকটিভ মানে একটা আরেকটাকে ধ্বংস করবে, সো দেখেন যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন একটা ওয়েভকে আরেকটা ওয়েভ ডেস্ট্রয় করে দিবে। তাহলে যদি ডেস্ট্রয় করে দিতে হয়, অসিলেশন বা কম্পনটাকে অপোজিট ডিরেকশনে হইতে হবে না? সেম ডিরেকশনে হলে তো আমার ডিস্ট্রাকটিভ হয় না, সেম ডিরেকশনে হলে কনস্ট্রাকটিভ। তাহলে ডিস্ট্রাকটিভ হওয়ার জন্য দেখেন এই যে এখান থেকে যদি আমি স্টার্ট করি, খেয়াল করেন একটার অসিলেশন আরেকটা দিয়ে কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে এটা প্রথম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন এইখানে তাহলে আমাদের যে পাথ ডিফারেন্স এটা কি ল্যামডা বাই 2 কিনা? এই পর্যন্ত এটা ডিসটেন্সটা কত? ল্যামডা বাই 2। তাহলে এখানে পাথ ডিফারেন্স ইকুয়ালস টু ল্যামডা বাই 2, ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু পাই রেডিয়ান। ল্যামডা বাই 2 যদি পাথ ডিফারেন্স হয়, ফেজ ডিফারেন্স কত হবে? পাই রেডিয়ান হবে। ওকে, এরপর আসি
প্রথম ওয়েভটা যাত্রা শুরু করছে, সেকেন্ড ওয়েভটা স্টার্ট করলো এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে। তাহলে সেকেন্ড ওয়েভ যদি এখান থেকে যাত্রা শুরু করে, আমার এই পর্যন্ত যে ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি 3 λ/2। এই ডিসটেন্সটা কত হয়? 3 λ/2 হয়। তাহলে ডিসটেন্সটা যদি 3 λ/2 হয়, আমাদের এখানে পাথ ডিফারেন্স equals to 3 λ/2 phase difference 3 পাই। আর আরো একটা एग्जांपल ক্রিয়েট করি। খেয়াল করেন এখানে 1 2 3 4 5 কয়টা সেগমেন্ট? 5টা। এখানে কয়টা সেগমেন্ট? 1 2 3, তাহলে 3 λ/2। এখানে একটা সেগমেন্ট 1 λ/2। খেয়াল করেন লাল রঙের যে ওয়েভটা সেটা শুরু হচ্ছে কত দূরত্ব পরে, সেটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। তাহলে এইখানে প্রথম চিত্রে লাল রঙের ওয়েভটা শুরু হচ্ছে একটা সেগমেন্ট বা খন্ডাংশ পরে। তাহলে এইরকম একটা সেগমেন্ট মানে কি λ/2 দূরত্ব। এখানে সেকেন্ডে 1 2 3 তিনটা সেগমেন্ট পরে শুরু হচ্ছে, তাহলে পাথ ডিফারেন্সের কত? 3 λ/2। এখানে শুরু হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা সেগমেন্ট পরে, তাহলে পাথ ডিফারেন্স কত? 5 λ/2। আর এরকম এক একটা সেগমেন্টের জন্য অ্যাঙ্গুলার সেপারেশন বা কৌণিক যে ব্যবধান সেটা হয় পাই রেডিয়ান। তাহলে এই যে থার্ড যে ডায়াগ্রামটা আছে এখানে পাথ ডিফারেন্স equals to 5 λ/2 phase difference equals to 5 pi। তাহলে এখন আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন ফর destructive interference, path difference λ/2 3 λ/2 5 λ/2। খেয়াল করেন তাহলে এটা কি λ/2 এর বিজোড় গুণিতক বা অড মাল্টিপল কিনা? 1 3 5 λ/2 এর সঙ্গে কি মাল্টিপল হচ্ছে? 1 3 5। তার মানে এটা হচ্ছে বেজোড় গুণিতক বা অড মাল্টিপল। এখন এই বেজোড় গুণিতক প্রকাশ করার জন্য আমরা 2n ± 1 ব্যবহার করি। জোড়ের জন্য করি 2n। কেন? যে কোনো সংখ্যা সেটা যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়, ওটাকে 2 দিয়ে মাল্টিপল করলে ওটা কি হয়ে যায়? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হয়ে যায়। আর আমি যদি এখন 2n একটা ইভেন নাম্বার হয়, ওর সঙ্গে এক যোগ করলেও অড, এক বিয়োগ করলেও কি অড। এজন্য 2n ± 1 λ/2 এটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। আর ফেজ ডিফারেন্সটা কত? ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু আমাদের এখানে আছে পাই 3 পাই 5 পাই, তাহলে 2n ± 1। ক্লিয়ার হচ্ছে সবাই? তাহলে এই হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের যে কন্ডিশন বা শর্তগুলো। আমরা এখন অ্যাজ পার দা বই অনুযায়ী এই কন্ডিশনগুলো কিভাবে আসে, ইকুয়েশনগুলো কি কি হয় সেটা দেখব। এটা হচ্ছে জাস্ট ডায়াগ্রাম থেকে আমি কনসেপচুয়াল আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে এবার ইকুয়েশনটা ডেভেলপ করব। শুনে না, ইকুয়েশন ডেভেলপ করে আজকে শেষ করব। বেসিক ব্যাপার হচ্ছে এখন আপনাদেরকে ত্রিকোণমিতি পড়াবো।
আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট ওয়েভ ইকুয়েশন যেটা অ্যাড আপ করব। আমি ইকুয়েশনগুলো লেখার আগে আপনাদেরকে একটু ত্রিকোণমিতির একটা সূত্র আবার একটু পড়ায় নেব, দেখে আপনাদের মাথায় থাকার কথা। লিখেন সবাই একটু দেখি তো। sin a plus sin b সমান কত? sin a cos sin a cos plus cos a sin না না এটা না প্লাস মানে sin c plus sin d ও আছে sin বলা sin a plus b sin c plus d 2 sin c plus plus d sin a plus b by 2 into cos a minus স্যার আমি এটাই বলতে চাইছি তুই বলা স্যার না বলতে গেলে বলো না থাকুক, আপাতত ও থাকুক, ওকে লাগবে এখনই। দেখেন আমরা এখন তাহলে দুটো ওয়েভ সুপারইম্পোজ করব। তাহলে একটা ওয়েভ যদি হয় y1 x, t, এটা হচ্ছে ym sin kx - omega t একটা ওয়েভ। আরেকটা ওয়েভ y2 x, t, এটা হচ্ছে ym sin kx - omega t plus phi। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এতক্ষণ ধরে যে ডায়াগ্রামগুলো আঁকছিলাম প্রতিটা ডায়াগ্রামে আমার অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম ছিল, শুধু একটা ওয়েভের তুলনায় আরেকটা ওয়েভ একটু পিছিয়ে গেছে না। তো যখন আমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাচ্ছিলাম ওইখানে আমার ব্লু কালারের যে ওয়েভটা ছিল সে একটু পরে শুরু করছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে রেড কালারের যে ওয়েভটা সেটাকে একটু পরে শুরু করছে না। তাহলে আদার দ্যান ফেজ অ্যাঙ্গেল, দশা কোণ ছাড়া বাকি সব তো একই ছিল। সো তাহলে একটা ওয়েভের ফেজ অ্যাঙ্গেল যদি 0 হয় আরেকটা ওয়েভের ফেজ অ্যাঙ্গেল কত এখানে 5। এখন এই দুটো কি অ্যাড আপ হয়ে গেছে না? তাহলে এই দুটো যদি অ্যাড আপ হয় রেজাল্টেন্ট ওয়েভ, আমরা এখন রেজাল্টেন্ট ওয়েভ যেটা পাবো y prime x, t equals y1 x, t plus y2 x, t। তাহলে y1 x, t ym sin kx - omega t plus ym sin kx - omega t plus 5। এখন দেখেন ym যদি কমন নেই, sin kx - omega t, তাহলে এটা হচ্ছে a, এটাই কি আমার ওইখানকার a। এই kx - omega t কে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল a বলতে পারি, প্লাস sin kx - omega t plus 5। তাহলে এই যে kx - omega t plus 5 এটা অ্যাঙ্গেল কি? b। ক্লিয়ার? তাহলে এখন দেখেন ym ইনটু সূত্রের এখানে একটা 2 আছে না, 2 sin a plus b, তাহলে এইটা প্লাস b kx - omega t plus kx - omega t plus 5 divided by 2 sin a plus b by 2 এবং cos a minus b, এটা থেকে এটা বিয়োগ করব kx - omega t minus kx plus omega t minus 5 divided by 2। এখন দেখি কি হয় গল্প কাহিনী। ym এই 2 সামনে নিয়ে আসি, 2ym, এই যে এই 2টাকে কি করতেছি সামনে নিয়ে আসছি, তাহলে 2ym বুঝে গেছে। এবার আসেন এই cos এর এখানে kx kx কাটা যায়, ওমেগা টি কাটাকাটি যায়, তাহলে cos -5/2 থাকে না, cos এখানে কি থাকে -5/2। দেখেন তো এখানে কোনো টাইমের ইস্যু আছে কিনা,
আমার এইখানে cos যে ফাংশনটা, এই cos ফাংশনে কোনো টাইমের ব্যাপার আছে কিনা? টাইমের ব্যাপার নাই, মানে এটা ভ্যারিয়েবল, এটা ফিক্সড হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। যখন টাইম আছে, টাইম ভ্যারিয়েন্ট, তার মানে এটা ভ্যারিয়েবল, ও চেঞ্জ হবে উইথ টাইম। কিন্তু আমি এখানে -5/2, 5 তো শুরুতেই ডিফাইন, 5 কি শুরুতে ডিফাইন করে ফেলছি না, যে একটা ওয়েভের তুলনায় আর একটা ওয়েভ 2 পাই রেডিয়ান পরে বা পাই রেডিয়ান পরে অথবা পাই/2 রেডিয়ান পরে আছে। তাহলে পাই একটা ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট, তাহলে আমার এখানে টাইম নাই, এটাকে সামনে নিয়ে আসলাম। টাইম আছে কোথায়? এই যে সাইন এর এখানে টাইম আছে, সাইন দেখেন kx আর kx মিলে 2kx, 2kx/2, তাহলে শুধু kx, মাইনাস ওমেগা টি মাইনাস ওমেগা টি মাইনাস 2 ওমেগা টি বাই 2, তাহলে মাইনাস ওমেগা টি প্লাস 5/2। তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা আমরা পাবো 2y cos 5/2, এই যে 2ym cos 5/2, এটা হচ্ছে তাহলে এখন আমার নতুন অ্যামপ্লিটিউড। 2ym cos 5/2 আমার কি অ্যামপ্লিটিউড? নতুন অ্যামপ্লিটিউড, নতুন বিস্তার। আর বাকিটা হচ্ছে সময়ের সঙ্গে ভ্যারি করছে, sin kx - ওমেগা t প্লাস 5/2। এটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স অফ ওয়েভের, এটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধির সমীকরণ। সো আপনাকে যদি বলা হয় যদি দুটো ওয়েভ হাই অ্যাঙ্গুলার ডিফারেন্সে থাকে বা হাই ফেজ ডিফারেন্সে থাকে, তাদের যে রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়েশন লিখো, আপনি কি লিখবেন? দিস ইজ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়েশন। বুঝতে পারছি কিনা সবাই? বেসিক ত্রিকোণমিতিক প্রপার্টি। সো তুলে নেন 3-4 মিনিট আমরা এটার সঙ্গে এতক্ষণ যা করছি সেটা ম্যাচ করব। আমরা একটু আগে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত দেখছি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত দেখছি, সেই শর্তগুলি আপনি এখান থেকে আবার দেখুন। আমরা আবারও এখান থেকে শর্তগুলি দেখব এবং ম্যাচ করব যে সবকিছু একই রকম থাকে। আচ্ছা, নিচেরটা আমি না মুছি, আমি ইকুয়েশনটাকে আবার লিখব উপরে। উপরে আমি রেজাল্টেন্ট ইকুয়েশনটা আছে, সেই রেজাল্টেন্ট ইকুয়েশনটা লিখব এখন। সো আমি যদি রেজাল্টেন্ট ইকুয়েশনটা লিখি y প্রাইম xt, এটা হচ্ছে 2ym cos 5/2 sin kx minus omega t plus 5/2। এখন দেখেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার যদি হয়, ইন দ্যাট কেস আমাদের এই যে অংশটুকু আছে এইটার ভ্যালু কি ম্যাক্সিমাম হবে না? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারে অ্যামপ্লিটিউড দুটো কি অ্যাড আপ হয়ে যাচ্ছিল না? চিত্রগুলো একটু দেখেন, দুটোর অ্যামপ্লিটিউড অ্যাড আপ হয়ে সব জায়গায় অ্যামপ্লিটিউড কি হয়ে যাচ্ছিল? ম্যাক্সিমাম হচ্ছিল। তাহলে দেখেন আবার একটু আমি যদি এই চিত্রটা আঁকি, এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে একটা আরেকটার সঙ্গে প্রত্যেক পয়েন্টে অ্যাড আপ হয়ে যাচ্ছিল, তাহলে অ্যামপ্লিটিউড কি সিম্পলি 2ym হওয়া উচিত কিনা? অ্যামপ্লিটিউড কি হওয়া উচিত? 2ym। তাহলে 2ym অ্যামপ্লিটিউড হতে হলে cos 5/2 কত হতে হবে? 1 হতে হবে না? cos 5/2 কত হতে হবে? 1 হতে হবে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে দেখেন cos 5/2 যদি 1 হয়, খেয়াল করেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স amplitude
equals to 2im, তাহলে অ্যামপ্লিটিউড 2im হতে হলে 2im cos phi by 2, এইটা হচ্ছে 2im on cos phi by 2 সমান 1, cos phi by 2 1 হলে phi by 2 cos কততে 1 হয় 0 ডিগ্রিতে, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু 1, তারপর আমরা কত ডিগ্রিতে যেটা cos 1 হয় মনে করেন তো ভাই, cos 180 কি 1, cos 0 ডিগ্রি 1, cos 180 ডিগ্রি তো মাইনাস 1, তাহলে 0 ডিগ্রির পরে আবার কত আসবে 360 ডিগ্রি আসবে না। সো আমরা আপাতত শুধু phi এর ভ্যালুটা এখানে তাহলে চিন্তা করি কত 0 ডিগ্রি চিন্তা করলাম, তাহলে 0 ডিগ্রির পরে আমরা পরে আর এখন চিন্তা না করতেছি cos phi by 2 0 ডিগ্রি হলে phi ইকুয়ালস টু কত হয় 0 ডিগ্রি। দেখেন তো আমাদের প্রথম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স phi এর ভ্যালু কততে পেয়েছিলাম 0 ডিগ্রিতে পেয়েছিলাম। তাহলে যদি দুটো ওয়েভ 0 ডিগ্রিতে ইন্টারফেয়ার করে ইন দ্যাট কেস আমরা অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স পাচ্ছি, অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাচ্ছে সিম্পলি ডাবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কিনা সবাই? এখন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য অ্যামপ্লিটিউড হবে 0, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কোনো অ্যামপ্লিটিউড আছে না, অ্যামপ্লিটিউডটা 0 হয়ে যাবে। একটা কি করে দিছিল নাকচ করে দিছিল না, তাহলে যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স শুরু হলো তখন আমাদের অ্যামপ্লিটিউডটা কত হয়ে যাবে সিম্পলি 0 হয়ে যাবে। অ্যামপ্লিটিউড যদি 0 হয় তার মানে 2ym cos phi by 2 equals to 0। তো এখান থেকে 2ym সেটা যেহেতু 0 হতে পারে না cos phi by 2 equals to 0। এখন cos 0 হয় প্রথমে কত ডিগ্রিতে 90 ডিগ্রি বা pi by 2 রেডিয়ানে না, 90 ডিগ্রিতে কি cos 0 হয় কিনা, সো 90 ডিগ্রি মানে কি pi by 2 রেডিয়ান না, তাহলে রেডিয়ানে এক্সপ্রেস করলে pi by 2 equals to pi by 2, সো pi equals to pi রেডিয়ান। দেখেন তো প্রথম ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স কোথায় ছিল, খাতা খুলেন ডায়াগ্রামে দেখেন ফার্স্ট ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়েছিল pi রেডিয়ান। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে এই হচ্ছে যে আমাদের আমরা তাহলে আজকে কি কি করলাম আমি একটু রিক্যাপ করি। আমরা অ্যাকচুয়ালি এভারেজ পাওয়ার একটা স্ট্রিং এ কি রকম হবে সেটা ফাইন্ড আউট করলাম, তারপর হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভের কনসেপ্টটা এন্ড সেখান থেকে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের ডিটেইলসটা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এখান থেকে আপনাদেরকে ম্যাথ করাবো ইন্টারফেয়ারেন্স, এরপর হচ্ছে ফেজর পড়িয়ে আমাদের এই চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ হবে। আর ফেজর পড়িয়ে চ্যাপ্টার শেষ হওয়ার পরে ক্লাস টেস্ট। হ্যাঁ এই মাসে যখন যা হওয়ার হয়ে যাবে। শোনেন জোবাইলা আপনারা বিপদে পড়বেন, সেমিস্টারের শেষ দিকে যে সবকিছু যখন একসাথে পড়বে জাস্ট উড়ে যাবে।